বিমল পিছনে ফিরে দৌড় দিতে যাবে, তখনই সে খেয়াল করে লাশটা আচমকা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ততক্ষণে ওই লাশটা তার বীভৎস রূপ ধারণ করে। গ্রামে ভালোই শীত পড়েছে, চারিদিকে কুয়াশায় ঘেরা। শীতের সময় গ্রামের পরিবেশ একটা অন্যরকম জগতে বদলে যায়। রাত হলে চারিদিকে কুয়াশা নেমে আসে। কুয়াশা ভেদ করে হঠাৎ সামনে একটা গাছ আসলেও যে কারোরই ভয় লেগে যাবে। ইনি হচ্ছেন বিমল। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে তার পছন্দের একটি বই একটু চোখ বুলিয়ে নিচ্ছে। তখনই বাইরে থেকে, বিমল কাকু, ও বিমল কাকু, ঘুমিয়ে পড়েছ নাকি? কে কে এত রাতে? কাকু, আমি দীপঙ্কর। ও দীপঙ্কর, তা এত রাতে কি মনে করে? কাকু, লাশ কাটার ঘরে একটা লাশ এসেছে, একটা মাঝবয়সী লোকের লাশ। লোকটা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আমাকে বলল তোমায় খবর দিতে যে লাশটা নাকি কাটতে হবে। আচ্ছা, তুই যা, বরং আমি বের হয়ে যাচ্ছি। আচ্ছা কাকু, তাহলে আমি গেলাম। বিমল ঘর থেকে চাদরটা পরে হাতে একটা হারিকেন নিয়ে বের হলো লাশ কাটার ঘরের উদ্দেশ্যে। বিমল গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা। যা একটা শীত পড়েছে, এই রাতে কি কেউ লাশ কাটতে যায়? কি ভালো বইটাই না পড়ছিলাম। বই পড়া শেষ হলে ল্যাপটা মুড়ি দিয়ে ঘুমাতাম। কই থেকে লাশ এসে পড়লো এখন। লাশটা কাটতে হবে, মরবার আর দিনক্ষণ পেল না। যাই, তাড়াতাড়ি যাই, গিয়ে লাশটা কেটে বাড়ি এসে একটা ঘুম দিব। বিমল কিছুক্ষণের মধ্যে লাশ কাটা ঘরে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখে সাদা চাদরে মোড়া একটি লাশ বেঞ্চে রাখা। বিমল আস্তে আস্তে ওই লাশটার কাছে যায়। বিমল লাশটার কাছে গিয়ে বুঝতে পারে ওই লাশটা থেকে অনেক বিচ্ছিরি একটা পচা দুর্গন্ধ বের হয়েছে, যেইটা পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। কিন্তু বিমল এইটা ভেবে অবাক হচ্ছিল যে এই লাশটা তো আজকে মারা গিয়েছে, তবে এই লাশটা থেকে কেন এই রকম পচা গন্ধ বের হচ্ছে? ও আস্তে আস্তে লাশের উপর থেকে কাপড়টা সরায়। ও দেখতে পায় দীপঙ্করের কথা অনুযায়ী একটা মাঝবয়সী লোকের লাশ, আর ওই লোকটার গলায় দড়ির ছাপ আছে। তখনই তার মনে হলো লাশটা একটু নড়ে উঠেছে। এ কি হলো? মনে হলো লাশটা একটু নড়ে উঠল। না না, কি সব ভাবছি, হয়তো আমার মনের ভুল এইটা। কিন্তু বিমলের কেন জানি আজ লাশটা কাটতে একটু ভয় লাগছিল, যেইটা তার চোখ মুখ বলে দিচ্ছিল। বিমল যখন তার হাতটা লাশের দিকে বাড়ায়, তখনই লাশটা আচমকা চোখ খুলে ফেলে। বিমল এইটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। বিমল আরো খেয়াল করে বাজে গন্ধটা আরো তীব্র হতে থাকে। বিমল ভয়ে কাঠ হয়ে যায়। বিমল পিছনে ফিরে দৌড় দিতে যাবে, তখনই সে খেয়াল করে লাশটা আচমকা তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ততক্ষণে ওই লাশটা তার বীভৎস রূপ ধারণ করে। লাশটার দুই চোখ যেন রক্তবর্ণের হয়ে গেছে, পুরো শরীর কাটাছেঁড়া, দাঁতগুলো যেন মুখ থেকে বেরিয়ে আসছে। কোথায় পালাবি? আজ তুইও মরবি। আমি যেমন মরেছি আজ তুইও মরবি। আমার লাশ কাটবি? তোর তো সাহস কম নয়। আয়, কাট, দেখি কে কার লাশ কাটে। আয়। তখনই বিমল এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বিমল ঘর থেকে বের হয়ে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে, আর তার পিছন থেকে ভেসে আসছে ওই পিশাচরূপী লাশটার শব্দ।
পারবি না, তুই পালাতে পারবি না। তোর মৃত্যু আমার হাতে অনিবার্য। কোথায় পালাবি তুই? বিমল তার প্রাণপণ দিয়ে দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর সে একটা মন্দিরের কাছে এসে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন যখন বিমলের চোখ খুলে, সে মন্দিরের পাশে শোয়া, আর তার চারিপাশে গ্রামের কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। বিমল শোয়া অবস্থা থেকে উঠে সবাইকে কালকে রাতের ঘটনাটা খুলে বলে তার সাথে কি হয়েছে কাল রাতে। এরপর থেকে বিমল আর ওই লাশ কাটার ঘরে লাশ কাটতে যায়নি। এখনো রাত হলে ওই লাশ কাটা ঘরের আশেপাশে ওই মাঝবয়সী লোকটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। বাবা, তুই এত পড়াশোনা করে ডাক্তারি পাশ করলি, তুই কিনা গ্রামে ডাক্তারি করবি? বাবা, গ্রামে ডাক্তারি করা তো খারাপ কিছু নয়। গ্রামের অনেক মানুষ আছে যারা চিকিৎসার অভাবে মারা যায়। এমনকি গ্রামের সরকারি হসপিটালগুলোতেও ভালো ডাক্তার না থাকার কারণে তারা ভালো চিকিৎসা পায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামে ডাক্তারি করব, মানুষদের বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা দিব। ঠিক আছে বাবা, তুই যা ভালো মনে করিস। পরদিন সকালে আমি বড় স্যারের সাথে কথা বলে ট্রেনে করে রওনা দিলাম হিজলপুর গ্রামের উদ্দেশ্যে। স্যার বলল যে ওই গ্রামে নাকি এখনও কোনো ডাক্তার নেই, ওই গ্রামের মানুষের নাকি চিকিৎসার খুবই অসুবিধা হচ্ছে। তাই আমি আর দেরি না করে রওনা দিলাম হিজলপুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর ট্রেন এসে হিজলপুর স্টেশনে থামল। আমি ট্রেন থেকে নেমে দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরে দুইজন লোক দাঁড়িয়ে আছে এবং পাশে একটা ভ্যান রাখা। তারা আমায় দেখে বলল, ডাক্তারবাবু, এই যে এইদিকে আসুন। আমি তাদের ডাক শুনে বুঝতে পারলাম তারা আমাকেই ডাকছে আর তারা আমায় নিতে এসেছে। আমি তাদের কাছে গেলাম। আদাব ডাক্তারবাবু, আমি রহিম, আর এ হচ্ছে সাব্বির। আদাব ডাক্তারবাবু। আদাব। ডাক্তারবাবু, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ডাক্তারবাবু, বড় ডাক্তারবাবু আমায় বলে রেখেছে আপনার দেখাশোনা করার জন্য, আর আমি যেন ঠিক টাইমে এসে আপনাকে স্টেশন থেকে নিয়ে যাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলুন, বাকি কথা রাস্তায় বলা যাবে। আমিও রহিম ভ্যানের পিছনে বসলাম। সাব্বির ভ্যানটা চালিয়ে সামনে এগোতে থাকে। রাস্তায় যাওয়ার পথে রহিম গ্রামের বিষয়ে আমায় বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের সামনে পৌঁছে গেলাম। হাসপাতালের সামনে নেমে দেখলাম হাসপাতালটা অনেক পুরনো, অনেক দিক দিয়ে ভেঙেও পড়েছে। দেখে বোঝা যাচ্ছিল যে এই হাসপাতালে অনেক দিন যাবৎ ডাক্তার বসে না। আমি তখন রহিমকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রহিম, হাসপাতালের একই অবস্থা? দেখে তো মনে হচ্ছে এখানে অনেক দিন যাবৎ কোনো রোগী দেখা হয় না। জি ডাক্তারবাবু, ঠিকই ধরেছেন। এই গ্রামে ডাক্তার এসে বেশি দিন থাকে না, আসার 2-1 দিনের মধ্যেই চলে যায়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ভিতরের জায়গা পরিষ্কার করে রেখেছি, বাইরেটাও আস্তে আস্তে পরিষ্কার করে ফেলবো, যদি আপনি থাকেন আর কি। কি এসবের মানে কি? যদি আমি থাকি মানে? আর বাকি ডাক্তারগুলি বা চলে যায় কেন? আমাকে সব খুলে বলো তো। আমার মনে হচ্ছে তোমরা কিছু লুকাচ্ছ আমার কাছে। ডাক্তারবাবু, আমি আপনাকে সব খুলে বলছি। না ডাক্তারবাবু, তেমন কিছু না। আপনি আগে যান, কোয়ার্টারে যান, খেয়ে দিয়ে বিশ্রাম নিন, পরে আমি আপনাকে সব খুলে বলবো। আমি তখন খেয়াল করলাম রহিমের কপালে চিন্তার বাজ। আমি তখন আর রহিমকে কিছু জিজ্ঞাসা করলাম না। আচ্ছা চলো, আমায় আমার থাকার কোয়ার্টারটা দেখিয়ে দাও। হ্যাঁ ডাক্তারবাবু, চলুন। রহিম দুপুরে তার বাড়ি থেকে এনে খাবার দিয়ে যায়। আমি খাবার শেষ করে কিছুক্ষণের মতো বিশ্রাম নিয়ে নিলাম। পরে বিকালে হাসপাতালে গিয়ে কিছু রুগী দেখে রাতে বাড়ি ফিরে আসি। ডাক্তারবাবু, খাবারটা খেয়ে নেবেন। তুমি এখন খাবার না দিলেও পারতে,
আমার কাছে কিছু খাবার ছিল, ওইগুলো খেয়ে না ওই ঘুমিয়ে পড়তাম। না ডাক্তারবাবু, এ কি বলেন? যতদিন পর্যন্ত আপনার খাবারের লোকের ব্যবস্থা না হচ্ছে ততদিন আমি আমার বাড়ি থেকে খাবার এনে দিয়ে যাব। আচ্ছা বাবা, আমি গেলাম। আর ডাক্তারবাবু, একটা কথা, ভুলেও কিন্তু রাতে ঘর থেকে বের হবেন না। কেন? রাতে ঘর থেকে বের হব না কেন? আর ওই সময়ও তো বললে না যে কেন অন্য সব ডাক্তাররা এসে থাকে না। আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে, আবার এখন ঘর থেকেও বের হতে বারণ করছো। কি হয়েছে সব খুলে বলো তো। এই না বাবু, মানে আমাদের গ্রামে চোরের উপদ্রবটা একটু বেশি আর কি, তাই আপনাকে ঘর থেকে বের হতে বারণ করেছি। আর এখন তো গরম পড়েছে, চোর ডাকাতের উপদ্রবটা একটু বেশি, তাই আর কি অনেক ডাক্তার এসে এখানে থাকে না, চলে যায়। ও, এই ব্যাপার। আচ্ছা, কোনো সমস্যা নেই। এই বলে রহিম ঘর থেকে বের হয়ে গেল। আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে রহিম আমার কাছে আবার কিছু লুকায়নি তো, কারণ কথা বলার সময় ওর মুখে একটু ভয়ের ছাপ দেখতে পাই। কি জানি, সামান্য চোর ডাকাতের ভয়ে এসে ডাক্তার চলে যায়। যাক বাবা, এসব নিয়ে পরে ভাবা যাবে। এমনিতেই অনেক দখল গেছে আজ সারাদিন, এখন একটু ঘুমাই। আমি তখন প্রায় গভীর ঘুমে চলে গিয়েছি। রাত 3টা নাগাদ হঠাৎ বাইরে কিছু লোকের কোলাহল শুনতে পাই। মরে গেল গো, আমার ছেলে মরে গেল গো, কেউ বাঁচাও আমার ছেলেকে, আমার ছেলে মরে গেল, মরে গেল গো, আমার ছেলে মরে গেল গো, কেউ বাঁচাও আমার ছেলেকে, আমার ছেলে মরে গেল। তখনই হঠাৎ করে আমার দরজায় কারো কড়া নাড়ার শব্দ পাই। ও ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে মরে গেল, দরজা খুলুন ডাক্তারবাবু, আমার ছেলে মরে গেল গো। তখন আমি এত কিছু চিন্তা না করে দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বেরিয়ে দেখতে পারি একটা মাঝবয়সী লোক বাইরে দাঁড়িয়ে আছে। কি কি হয়েছে আপনার ছেলে? ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলে মরে গেল। কোথায় কোথায় আপনার ছেলে? এই তো ডাক্তারবাবু, হসপিটালের সামনে বেঁধে রাখা। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। আমি আর ওই লোক মিলে হসপিটালের দিকে গেলাম। হাসপাতালের সামনে গিয়ে দেখতে পারি একটা 6-7 বছরের বাচ্চা বেনে শোয়ানো। ওই বাচ্চাটার সারা শরীর পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে বললে ভুল হবে, মনে হচ্ছে ওই বাচ্চার লাশটা পচে গিয়েছে। শরীরের মাংসগুলো খসে খসে পড়ছে। কি হয়েছে আপনার ছেলের? ডাক্তারবাবু, আমার ছেলে 4 বছর আগে জ্বলে পড়ে মারা গিয়েছে। কি, 4 বছর আগে? এ কিভাবে সম্ভব? ডাক্তারবাবু, 4 বছর আগে। তখনই দেখলাম ওই মাঝবয়সী লোকটার চেহারাও বদলে গিয়েছে। তারা দুজন আমার দিকে তাকিয়ে হাসছে। না, বাঁচাও বাঁচাও আমাকে, না আমাকে মেরে ফেললো ওরা, বাঁচাও বাঁচাও আমাকে। তখনই আমি খেয়াল করলাম মশাল হাতে কারা যেন আসছে আমার দিকে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ভয় পাবেন না, আমরা চলে এসেছি, ওরা আপনার কিচ্ছু করতে পারবে না। আমি খেয়াল করলাম ওরা আমার সামনে আসতে আসতে ওই অবয়বগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ওরা কারা ছিল? আর একটু হলে তো মারাই যেতাম। ডাক্তারবাবু, সব বলবো আপনাকে, এখন আর কিছু লুকাবো না, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাকে আগে না জানানোর জন্য আমি আপনাকে কিছু জানাইনি, কারণ যদি আপনি সব কিছু শোনার পর আপনিও বাকি সব ডাক্তারের মতো আমাদের ছেড়ে চলে যান, তাই আমি আপনাকে কিছু জানাইনি, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা বুঝলাম, কিন্তু এসব কি হচ্ছিল তা আগে খুলে বলো। ডাক্তারবাবু, ওরা আমাদের গ্রামেরই লোক, প্রায় 4 বছর আগে তারা মারা যায়। ওই লোকটার ছেলে পানিতে পড়ে মারা যায়। ওই দিন ডাক্তার গ্রামে না থাকায় চিকিৎসার অভাবে তার ছেলে মারা যায়। ছেলে মরার সুখ সহ্য না করতে পেরে ওই লোকটা আত্মহত্যা করে। তারপর থেকে এই গ্রামে কোনো ডাক্তার আসলে তাদের রাতের বেলা ভয় দেখায়। বাবু, দয়া করে আপনি আমাদের ছেড়ে যাবেন না। বুঝলাম। আচ্ছা চিন্তা করো না, আমি তোমাদের ছেড়ে যাব না। সব ডাক্তার যদি এই ভূতের ভয়ে চলে যায় তাহলে তো গ্রামের চিকিৎসার অভাবে অনেক মানুষ মারা যাবে।
কিন্তু এইভাবে তো আর থাকা সম্ভব না। আমার থাকার জায়গাটা যদি অন্যখানে ব্যবস্থা করা হতো তাহলে ভালো হতো। অবশ্যই অবশ্যই ডাক্তারবাবু, আপনি তা নিয়ে চিন্তা করবেন না। আমার বাড়ির একটা ঘর খালি পড়ে আছে, আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন। বেশ, তাহলে তো ভালোই হলো, আর কোনো সমস্যাই থাকলো না। এইদিকে ভূতের ভয় আর অন্যদিকে গ্রামের মানুষের প্রতি আমার কর্তব্য। আমি ভয় না পেয়ে আমার কর্তব্যের কথা চিন্তা করে এই গ্রামের মানুষদের সাথে থেকে গেলাম। আমিও যদি তাদের ছেড়ে চলে যাই তাহলে আমিও তো অন্য সব ডাক্তারদের মতোই হলাম। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। শাওন রেলওয়ে স্টেশনে গার্ডের চাকরি করত। ওর শিফট রাতের বেলা ছিল, আর শাওনের ট্রান্সফার এমন একটা গ্রামের স্টেশনে করা হয় যেই জায়গাটা অনেকটা নীরব ও লোকহীন ছিল। ওইখান দিয়ে তেমন বেশি একটা গাড়ি আসা যাওয়া করতো না, আর ওই প্ল্যাটফর্মও বেশিরভাগ সময় নীরব ও মানবহীন থাকত। ওই স্টেশনে খুব বেশি প্যাসেঞ্জারও অপেক্ষা করতো না। গ্রামের ঘনবসতিও কম ছিল। শাওন এই বিষয়টা নিয়ে অনেকটা বিরক্ত ছিল। কেন ওর ট্রান্সফার এমন একটা মানবহীন স্টেশনে করা হয়েছে। এক রাতে শাওন নিজের সাথেই কথা বলতে বলতে হাঁটছিল। কি ঝামেলা ভাই, খুব সুন্দরভাবে নিজের বাড়ির পাশে চাকরিটা চলছিল, শুধুই এমন একটা মানবহীন জায়গায় ট্রান্সফার হয়ে গেল। কি একটা স্টেশন যেখানে কোনো প্যাসেঞ্জারই নাই। এটা স্টেশন না কবরস্থান বুঝাই যায় না। ভালোভাবে তাকালে গা ছমছম করে ওঠে। 1 মাস দেখি, পরে কথা বলে ফেলবো ট্রান্সফারের। শাওনের এইখানে চাকরি করবার কোনো ইচ্ছাই ছিল না। এক হাতে হারিকেন আর এক হাতে লাঠি নিয়ে স্টেশনে টহল দিচ্ছিল, মাঝে মাঝে বাঁশিও বাজাচ্ছিল। এক রাতের কথা, ওই রাতে স্টেশনে শাওন ছাড়া আর কেউই ছিল না। রাত তখন প্রায় 2টার কাছাকাছি। শাওন হঠাৎ করে খেয়াল করল বেঞ্চে একটা লোক শুয়ে আছে। শীতের সময় ছিল, আর ওই লোকটা শীতে কাঁপছিল। শাওন ওর সামনে গিয়ে দাঁড়ায় আর ওর জিজ্ঞাসাবাদ করছিল। কে ভাই তুমি? শাওন লক্ষ্য করে ওই লোকটা শীতে কাঁপছিল। ওই লোকটা কিছুই বলছিল না। কে ভাই তুমি? আরে ভাই কিছু তো বলো, কে তুমি? আর এত রাতে স্টেশনে কি করছো? লোকটা শুধুই শীতে কাঁপছিল। শাওন তার ব্যাগ থেকে তার একটা চাদর বের করে ওই লোকটাকে দেয়। যখনই ওই লোকটা শাওনের দিকে ঘুরে তখন শাওন ভয় পেয়ে যায়। ওই লোকটার শরীরে কোনো মাথাই ছিল না, গলা দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছিল। শাওন এইসব দেখে ভয় পেয়ে ওইখান থেকে দৌড়ে ওয়েটিং রুমে চলে আসে। ও যা দেখেছিল তা তার নিজের চোখে বিশ্বাস করাতে পারছিল না। শাওন আবার কিছুক্ষণ পর ওই জায়গায় চেক করতে যায়। চেক করতে গিয়ে দেখে ওই জায়গায় কিছুই ছিল না, শুধু ওর রাখা চাদরটা পড়েছিল। শাওন ওই চাদরটা ওঠায় ও ঘরে ফিরে যায়। শাওন এই ঘটনাটাকে একটা দুঃস্বপ্ন হিসেবে ভুলে যায়। এত নীরব জায়গা আর এত গভীর রাত, এটা কোনো খারাপ স্বপ্নই হবে? শাওন, তুই তো এটা চিন্তা করতে গিয়ে আবার না তোর মানসিক সমস্যা ডেকে আনিস। শাওন মনে করেছিল হয়তো ওর ঘুম আসছিল, আর হয়তো ও ঘুমের মধ্যে এই স্বপ্নটা দেখেছে। পরের দিন রাতে ও আবার ডিউটি করছিল। প্ল্যাটফর্মের চারপাশে চক্কর কাটছিল। শাওন স্টেশনে চক্কর লাগাতে লাগাতে ক্লান্ত হয়ে পড়ায় ও একটা টেবিলে বসে পড়ে। শাওন যখন ঘড়িতে দেখে তখন প্রায় 2টার কাছাকাছি বাজে। কিছুক্ষণ সময় পর ওর পাশ দিয়ে কারো চলার শব্দ পায়। শাওন তার হাতে থাকা হারিকেনটা ধরে যখন চারিদিকে দেখছিল তখন তার আশেপাশে কেউই ছিল না। শাওনের মনে হয়েছিল ওর ঘুম ধরেছে। ও চারপাশে আবার ভালো করে দেখে কেউ আছে কি না। তারপর শাওন তার চোখ বুজে নেয়। ওইখানেই বসে বসে শাওনের অনেকটা চোখ লেগে আসে। তখনই হঠাৎ করে একটা হাত শাওনের কাঁধে এসে পড়ে, আর ওই হাতটা শাওনকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে। প্রথম তো শাওন তেমন একটা খেয়াল করেনি, কিন্তু পরের বার এমন হয় যে শাওন অনেকটা চমকে ঘুম থেকে উঠে পড়ে। শাওন আবারও যখন তার চারপাশে দেখে তখন ও খেয়াল করে যে তার আশেপাশে কেউ নেই। শাওন আবার চিন্তা করে
ও হয়তো আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছে। শাওন ওই সব চিন্তা করছিল, তখনই হঠাৎ করে তার কানে নুপুরের শব্দ আসে। ও আবার চারপাশে দেখতে থাকে। তখনই সে খেয়াল করে তার সামনে দিয়ে একটা বয়স্ক লোক হেঁটে যাচ্ছে। শাওন ওই লোকটাকে পিছন থেকে ডাকার চেষ্টা করে। কাকা দাঁড়ান, যাবেন না, দাঁড়ান, শুনুন, কাকা শুনুন। কিন্তু ওই লোকটা তার ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। শাওন যখন ওই লোকটার কাছাকাছি যায় তখন খেয়াল করে ওই লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। শাওন এইটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। ওর মাথা দিয়ে অনবরত ঘাম পড়ছিল, যা বলে দেয় যে শাওন অনেকটা ভয় পেয়েছে। শাওন আবারও এই বিষয়টা কাউকে জানায়নি। কিন্তু এখন শাওনের প্ল্যাটফর্মে ডিউটি করতে ভয় লাগছিল। পরের দিন রাতে শাওন প্ল্যাটফর্মের একই জায়গায় দাঁড়িয়েছিল। ও স্টেশনের কোনো চক্করই লাগাচ্ছিল না। কিছুক্ষণ পর শাওনের সামনে একটা লোক এসে দাঁড়ায় আর ট্রেনের বিষয়ে জানতে চেষ্টা করে। শাওনের মনে হয়েছিল কোনো গণ্ডগোল আছে, তাই শাওন স্টেশনের অন্যদিকে তাকিয়ে লোকটাকে আড়াল করার চেষ্টা করে। ওই লোকটা আবার শাওনকে জিজ্ঞাসা করার চেষ্টা করে। এইবার শাওনের মনে হয় এটা কোনো মানুষই হবে। তারপর শাওন ওই লোকটাকে ট্রেনের কথা বলতে শুরু করে। তখনই হঠাৎ করে শাওনের চোখ পড়ে তার হাতে থাকা ঘড়িটার দিকে। শাওন খেয়াল করে ঘড়িতে তখন প্রায় 2টার কাছাকাছি বাজে। পুরো প্ল্যাটফর্মই তখন খালি হয়ে যায়। চারিদিকে শুধু তার ঘড়ির টিক টিক শব্দ হচ্ছিল। শাওন যখন দেখল ঘড়িতে 2টার কাছাকাছি বাজে তখন ও অনেকটা ভয় পেয়ে যায়। শাওনের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি যখন ওর কাঁধে হাত রেখে ওকে নাড়ালো তখন ও তার জ্ঞান ফিরে পেল। শাওন খেয়াল করে ওর সামনে দাঁড়িয়ে থাকা লোকটি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ও ওর চোখটা ঘষতে শুরু করে। তারপরও ওই লোকটা ওর চোখে অস্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর শাওন খেয়াল করে ওই লোকটা তার সামনে থেকে চলে যাচ্ছে। শাওন ওই লোকটাকে ডাকার চেষ্টা করে। ও তারপর খেয়াল করে ওই লোকটা রেল লাইনের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। শাওনও ওই লোকটার পিছন পিছন দৌড়াতে লাগে। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো ওই লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। শাওন তার পায়ের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রেল লাইনের উপর পড়ে যায়। ও খেয়াল করে সামনে দিয়ে ট্রেন আসছে। এইটা দেখে ও নিজেকে ঠিক রাখতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন শাওনের চোখ খুলে তখন ও অফিসের টেবিলে শোয়া, আর তার সামনে করিম দাঁড়িয়েছিল, যে ছিল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার। শাওন শোয়া অবস্থা থেকে উঠে টেবিলে বসে। করিম তখন শাওনকে বলে, কি হয়েছে আপনার? ইয়ে মানে আমি কিছুদিন ধরে এই স্টেশনে অদ্ভুত কিছু জিনিস দেখছি। এই তো কিছুক্ষণ আগে আমি একটা লোককে ধাওয়া করতে করতে রেল লাইনে পড়ে যাই। তারপর আমার কিছু মনে নেই। আচ্ছা, আমি এইখানে এলাম কিভাবে? কই, আমি তো এসে দেখলাম আপনি টেবিলের উপর শুয়ে আছেন। আমি আপনাকে অনেক ডাকলাম, কিন্তু আপনি কোনো উত্তর দিলেন না। আমি ভাবলাম হয়তো আপনার শরীর খারাপ, তাই আপনি শুয়ে আছেন। এই সব কিছুই না, আপনি এখানে নতুন এসেছেন তো, তাই আপনার এমন মনে হচ্ছে। হয়তো আপনি ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, হতেও পারে, কিন্তু আমার মনে হচ্ছে আমি একসাথে 3 দিন একই টাইমে এই জিনিসগুলো দেখছি। না, আপনি হয়তো ভুল দেখেছেন। আমাদের এই স্টেশনে এরকম কোনো অস্বাভাবিক জিনিসই নেই। কি জানি। আচ্ছা, আমি প্ল্যাটফর্মের একটা চক্কর দিয়ে আসি। শাওন এই বলে প্ল্যাটফর্মের রাউন্ড দিতে বের হলো। প্ল্যাটফর্মের রাউন্ড দিচ্ছে ওই সময় উনি খেয়াল করলো সামনের অন্ধকার থেকে কে যেন আসছে। অন্ধকার কাটার পর বুঝতে পারলো এটা আর কেউ নয়, স্টেশন মাস্টার করিম। এইটা দেখে শাওনের চোখ মাথায় উঠে গেল। তখনই স্টেশন মাস্টার তার সামনে এসে বলল, কি ব্যাপার শাওন সাহেব, এমন করে কি দেখছেন? মনে হচ্ছে কোনো ভূত দেখেছেন। শাওন এইটা দেখে স্টেশনের অফিস রুমের দিকে দৌড় লাগায়। অফিস রুমে গিয়ে দেখে স্টেশন মাস্টার তার টেবিলে বসে কাজ করছে। এইটা দেখে শাওন অনেকটা ভয় পেয়ে যায় আর স্টেশন থেকে বের হওয়ার জন্য প্ল্যাটফর্মের দিকে দৌড় লাগায়। তখনই হঠাৎ করে তার পা যেন কিসের সাথে বাড়ি খায় আর উনি মাটিতে পড়ে যায়। মাটি থেকে উঠে যখন নিচে তাকায় তখন সে দেখতে পায় মাটিতে আর কেউ নয়, তার নিজেরই কাটা ছেঁড়া রক্তাক্ত লাশটা পড়ে আছে।
একবারে ঠিক বলেছেন কাকাবাবু। কাকাবাবু তো একবারে চুপচাপ বসে রয়েছেন, কোনো কথাই তো বলছেন না। আরে না, তেমন কিছু না। তাহলে শোনা কিছু আমাদের। আচ্ছা বাবা, বলছি, তবে আজ কোনো হাসি তামাশার গল্প বলবো না। আমার জীবনের এমন একটা ঘটনা বলবো যা আমি আজও ভুলতে পারিনি। সে কিছুদিন আগের ঘটনা। এই মাস 6 হবে আমার সাথে ঘটেছে। মামার শরীরটা তখন ভীষণ খারাপ ছিল। বারবার কল করে বলছিলেন যে বাবা আয়, একবার দেখে যা মামাকে। বাবা শাওন, তুই ছাড়া তো আমার আর কেউ নেই এই পৃথিবীতে। বাবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। তুই এসে আমায় একটু দেখে যা বাবা। মামা এসব কথা বলো না, আমারও তো এই দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কাল বিকেলে আমার অফিসের কাজ শেষ করে গ্রামে চলে আসব। তুমি এখন তোমার রাতের খাবার ও ঔষধগুলো খেয়ে বিশ্রাম নাও। আচ্ছা বাবা, তুই সাবধানে আসিস। এই বলে মামা ফোনটা রেখে দিল। পরের দিন অফিসের কাজ শেষ করতে করতে বিকেল হয়ে যাওয়ায় আমি সন্ধ্যায় রওনা দিই গ্রামের উদ্দেশ্যে। বাস এসে বকুলতলা নামিয়ে দিয়ে বলল এখান থেকে নাকি বাস আর যাবে না, এখন অন্য গাড়ি দিয়ে বেততলা গ্রামে যেতে হবে। এইদিকে আবার বৃষ্টিও হচ্ছে, তাই বাধ্য হয়ে বকুলতলা বাস স্টপে বসে রইলাম। গ্রামে যাওয়ার কোনো বাস বা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। না, এভাবে আর হবে না। যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না তাড়াতাড়ি গাড়ি পাবো। গ্রামের দিকে হাঁটা দিই, কোনো গাড়ি পেলে তখন উঠে যাব বরং। কি বিপদে যে পড়লাম! আমি গ্রামে আসার দিনই বৃষ্টিটা হতে হলো, এখন কিভাবে এত দূর যাব? ধুর, ভাল লাগে না। এমনিতেই রাস্তা ভালো না, তার মধ্যে আবার বৃষ্টি, কোনো গাড়িও তো পেলাম না। যাই, একটু সামনে গিয়ে দেখি। না, এভাবে আর পারা যাবে না, কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। কিন্তু আশেপাশে তো কিছুই দেখছি না। যাই, একটু সামনে এগিয়ে দেখি কোনো ঘরবাড়ি পাই কিনা। আরে, এই শুনশান জায়গায় বাড়ি, আজব তো ব্যাপারটা। যাক, ভালোই হয়েছে। এক কাজ করি, দেখি বাড়িতে কেউ আছে কিনা। আজ রাত না হয় এ বাড়িতেই উঠি। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? এই যে শুনছেন, কেউ কি আছেন বাড়িতে? এই হলো, এই জয় আপনার। না, আসলে আমি একটু দূরে যাব তো, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, তার উপর আবার বৃষ্টি। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আজ রাত কি এই বাড়িতে থাকতে পারি? কিন্তু বাড়ির মালিক তো এখানে থাকে না। দরকার হলে আজ রাতের ভাড়া দিব, না করবেন না দয়া করে, অনেক বিপদে পড়েই এসেছি। আরে বাবু, টাকার বিষয় নয়। আচ্ছা আসুন, আপনি ভিতরে আসুন। বাহ, বেশ পুরনো তো বাড়িটা। আপনি বিশ্রাম নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। আরে, এই কিসের শব্দ? কাকাবাবু, ও কাকাবাবু, কিসের শব্দ এটা? কাকাবাবু আবার কোথায় চলে গেল? যাই একটু দেখি। কি আমি কি দেখছি? বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেললো, বাঁচাও। পরের দিন যখন আমার চোখ খুলে আমি দেখতে পেলাম আমি মামার রুমে শুয়ে আছি। মামাকে জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে এখানে এলাম। মামা বলল এক বৃদ্ধ নাকি এনে দিয়ে গিয়েছে। আমি নাকি অজ্ঞান হয়েছিলাম। কিন্তু কিন্তু একইভাবে সম্ভব? তুই অজ্ঞান হয়ে গেলে তোর মামার বাড়ির অ্যাড্রেসটা সে পেল কোথা থেকে? আমারও তো একই প্রশ্ন, একইভাবে সম্ভব। এদিকে হালকা কুয়াশায় একটু হলেও বোঝা যায় যে শীত পড়েছে। ইনি হলেন শাওন। ইনি শহরেরই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। ওই দিন শাওন তার ডেস্কে বসে কাজ করছিল। তখনই তার ম্যানেজার সাহেব এসে বললেন, কি শাওন সাহেব, কি করছেন? এই তো স্যার, কিছু ফাইল দেখছিলাম, পুরনো কিছু ফাইল। তা শাওন সাহেব, যেটার জন্য আপনার রুমে আসা,
আপনাকে কালকে একটু মাজারিপুর যেতে হবে। আপনি তো জানেন ওইখানে আমাদের নতুন একটা প্রতিষ্ঠানের কাজ চলছে। ওইটার কাজ কেমন চলছে তা আপনি একটু 2-1 দিন থেকে দেখে আসবেন। দেখে আসার পর আমাকে গুছিয়ে একটা রিপোর্ট দিবেন। ঠিক আছে স্যার, কিন্তু আমি ওই গ্রামের কোথায় থাকব? খাবই বা কোথায়? ওই গ্রামে তো তেমন ভালো কোনো হোটেলও নেই। ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের লোক আছে ওইখানে। আমি বলে রেখেছি আপনার কথা। আপনি কাল সকাল সকাল বেরিয়ে পড়বেন, ঠিক আছে? কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। শাওন পরের দিন সকালে ভোরের ট্রেনে বেরিয়ে পড়ে মাজারিপুরের উদ্দেশ্যে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর প্রায় দুপুরের দিকে এসে মাজারিপুর স্টেশনে নামল শাওন। স্টেশনে নেমে এদিক ওদিক তাকানোর পর দেখল একটা মাঝবয়সী লোক এসে তার সামনে দাঁড়ালো। নমস্কার বাবু, আমি বিমল। আপনার অফিসের স্যার আমাকেই বলেছিল আপনার দেখাশোনা করার জন্য। আপনি নাকি এখানে থেকে 2-1 দিন প্রতিষ্ঠানের কাজের পর্যবেক্ষণ করবেন। বুঝলাম। তাহলে চলুন যাওয়া যাক। হ্যাঁ, চলুন তাহলে। বাবু, আপনি খেয়ে একটু বিশ্রাম নিন, তারপর বিকালে আপনাকে ওই প্রতিষ্ঠানটা ঘুরিয়ে আনব। ঠিক আছে। শাওন তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকালে বিমলের সাথে প্রতিষ্ঠানের পর্যবেক্ষণে বের হয়। তারা প্রতিষ্ঠানটির কাছে গিয়ে দেখতে পারে অর্ধেকভাবে কিছুটা ভবন দাঁড় করিয়ে রাখা হয়েছে। চারিদিকে ইট আর বালু এইসব পড়ে রয়েছে। তখনই শাওন সাহেব বলে, কি বিমল বাবু, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তারা সবাই কাজ ফেলে রেখে কোথায় গেছে? বাবু, এখন তো ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, আর শীতের সময় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই সবাই বাড়ি চলে গেছে। সন্ধ্যা হলে এই দিকে কেউ আসতে পারে না, কারণ আপনাদের এই প্রতিষ্ঠানের পিছনে আমাদের গ্রামের শ্মশানটা আছে। তো শ্মশান থাকলে কি হয়েছে? শ্মশানের সাথে কাজের কি সম্পর্ক? বাবু, এইসব পরে একদিন বলবো। আপনি তো সবে এসেছেন, চলুন চলুন, এইবার বাড়ির দিকে চলুন, সন্ধে নেমে আসছে। এই বলে বিমল শাওন সাহেবকে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। শাওন বাড়ির দিকে যাওয়ার সময় আবার পিছনে ফিরে ওই প্রতিষ্ঠানটির দিকে তাকায়। তাকিয়ে দেখতে পারে প্রতিষ্ঠানের পিছনের বটগাছটার নিচে একটা 12-13 বছরের বাচ্চা দাঁড়িয়ে তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ব্যাপারটা তেমন গুরুত্ব না দিয়ে বাড়িতে ফিরে যায়। রাতে যখন বিমল তার খাবার দিতে আসে, তখন বিমল শাওনকে উদ্দেশ্য করে বলে, বাবু, আপনার খাবারটা রেখে গেলাম, খেয়ে নিবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের ওই প্রতিষ্ঠানটার পিছনে কি কারো ঘরবাড়ি আছে? না বাবু, ওই প্রতিষ্ঠানের পিছনে তো আমাদের গ্রামের পরিত্যক্ত শ্মশানটা আছে, আর এরপর জঙ্গল। কোনো ঘরবাড়ি তো নেই। কেন বাবু, আপনি হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করলেন কেন? না, এমনি। আচ্ছা, তুমি যাও, অনেক রাত হয়েছে। এমনিতেও কাল সকালে ওই কর্মচারীদের সাথে দেখা করতে যেতে হবে। ঠিক আছে বাবু। বাবু, একটা কথা, রাতে কিন্তু ভুলেও এই ঘর থেকে বের হবেন না। কোনো প্রকার দরকার বা কাজ থাকলে কাল সকালে শেষ করবেন, ঠিক আছে? শাওন সাহেব বিমলকে কিছু বলার আগেই বিমল ঘর থেকে বের হয়ে গেছে। শাওন বুঝতে পারছিল যে বিমল হয়তো তার কাছে কিছু একটা লুকাচ্ছে। শাওন তারপর খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছে। বিকালে দেখা ছেলেটাকে নিয়ে সে চিন্তা করছিল। বিমল বলল যে ওইদিকে কোনো ঘরবাড়ি নেই, শুধু একটা শ্মশান। তাহলে আমি যে ছেলেটাকে দেখলাম, ও কোথা থেকে আসলো? আমরা থাকাকালীন তো ওইদিকে কাউকে যেতে দেখিনি। শাওন এইসব চিন্তা করছে, তখনই হঠাৎ করে
তার দরজায় কারো কড়া নাড়ার শব্দ পায়। সে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয়। বাইরে বেরিয়ে দেখতে পায় বাইরে কেউ নেই। সে মনে করে হয়তো গ্রামের কোনো বাচ্চা তার সাথে দুষ্টুমি করেছে। এই ভেবে সে ঘরের ভিতর চলে যায়। শাওন যখন বিছানায় শুয়ে আছে তখন হঠাৎ করে তার রুমে কোনো ছোট বাচ্চার কান্নার শব্দ পায়। তখন সে বিছানা থেকে উঠে তার ঘরের চারিদিকে দেখতে শুরু করে। তখনই সে হঠাৎ করে দেখে তার ঘরের মাঝ দেওয়ালের সাথে ঘেঁষে মাথা নিচু করে একটা বাচ্চা বসে আছে। সে বিছানা থেকে নেমে ওই বাচ্চাটার কাছে যায়। শাওন ওই বাচ্চাটাকে ডাকার চেষ্টা করে। এই বাচ্চা, কে তুমি? তুমি ঘরে আসলে কি করে? আর এইখানে এইভাবে বসে আছো কেন? শাওন এই কথা বলার পর বাচ্চাটা হঠাৎ করে তার মাথা শাওনের দিকে তুলে। শাওন দেখতে পায় বিকালে ও যে বাচ্চাটাকে বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল ওইটা আর কেউ নয়, এই বাচ্চা ছেলেটাই। কিন্তু বিকালে দেখা বাচ্চা আর এখন দেখা বাচ্চাটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বাচ্চাটার চোখগুলো লাল রক্ত বর্ণের, একটা চোখ যেন কোটরে ঢুকে গিয়েছে, মুখ দিয়ে যেন রক্ত পড়ছিল, আর ওই বাচ্চাটা তার দিকে তাকিয়ে অনবরত হাসছিল। শাওন এইসব দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। শাওনের যখন চোখ খুলে তখন সে দেখে সে ওই বটগাছটার নিচে শুয়ে আছে, আর তার পাশে বিমল দাঁড়িয়ে আছে। বিমল তখন শাওনকে জিজ্ঞাসা করে, বাবা আপনি এইখানে আসলেন কিভাবে? আমি সকালে আপনাকে ঘরে না পেয়ে ভাবলাম হয়তো আপনি এইখানে আছেন, তাই এইখানে আসলাম। এসে দেখি আপনি এই বটগাছের নিচে শুয়ে আছেন। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। শাওন বিমলকে কিছু না বলে ওই দিন বিকালে ওই গ্রাম ছেড়ে শহরে ফিরে আসে।